ফরিদপুর রাজবাড়ী সীমান্তে একসময় ছিল ধান গমের মাঠ। সেই জমিতে এখন গড়ে উঠেছে বিশাল খামার ও হ্যাচারি, নাম ভিক্টর গ্রুপ। প্রতি মাসে আয় কোটি কোটি টাকা, কিন্তু সরকার পাচ্ছে না 1 টাকাও কর। এই প্রতিষ্ঠানের মালিক রুহুল আমিন একসময় চাকরি করতেন 10,000 টাকা বেতনে। আজ তার মাসিক আয় 7 থেকে 8 কোটি টাকা। অথচ গত 12 বছর ধরে ব্যক্তি বা প্রতিষ্ঠানের নামে জমা পড়েনি কোনো আয়কর রিটার্ন। 2010 সালে গোয়ালন্দে যাত্রা শুরু। একে একে গড়ে তুলেছেন ভিক্টর বিল্ডার্স, ভিক্টর ফিডস, ভিক্টর ভিলেজ নামে বেশ কয়েকটি প্রতিষ্ঠান। নেই সরকারি কোনো অনুমোদন, না পরিবেশ অধিদপ্তরের, না প্রাণী সম্পদ অধিদপ্তরের, এমনকি বিএইচটিআরেও নয়। এই মরা মুরগি ওরা জেনশনে ফেলে, ওই মুরগিতে যায়, মুরগিগুলো কুকুরে শিয়ালে টাই না পেঁয়াজের দানা লাগাই, যার কেজি 5,000 4,000 টাকা কেজি। এগুলো আমরা বাড়ি তুলে নিতে পারি না। পেঁয়াজ রসুন লাগাই, উঠাই বাড়ি নিতে পারি না। ধান, হ্যাঁ, আমরা তো ধানের রিভার ভরসা করি। সেই ধানগুলো 20 মণ 30 মণ 25 মণ বিঘা ধান হয় আমাকে এনে, এমন ধান তা কাইটে নেওয়ার মতো সুযোগ আর দেয় না উনি। কৃষকরা বলছেন তাদের আবাদি জমি ঘিরে গড়ে তোলা হয়েছে শেড। ক্ষতিকর বজ্রে নষ্ট হচ্ছে ফসল, দিন দিন কমছে উৎপাদন। সমস্যা হচ্ছে এই এলাকার মানুষ থাকতে পারতেছে না, গন্ধ শিল করতে জ্বালা, গরিব মানুষ এরা আবাদ করে খাবে, এদের আবাদ করে দিতেছে না, সরবল ভাত খাবার না, এরা বমি করে অস্থির, ডাক্তারেও ওষুধের কাজ হইতেছে না। ডিম পচা মুরগি সহে কুত্তে দেয়, শিল দেয়, ওরা করা করে এরকম করে করতেছে। মানুষের জমি 5-10 হাত করে পেশায় ঘর উঠেছে। উনি আমাদেরকে ভয় দেয়, কিছুই করতে পারবে না, যাও তোমার সাথে দেখা হবে পরে। তা আমরা তো গরিব মানুষ, আমরা তো কৃষক, আমরা তো ওনার ভয়ে আমরা কথা বলতে পারি। আমরা কার কাছে যাবো? আমরা কার কাছে যাইতে আমরা আশ্রয় পাই না, সাহায্য পাই না। সাহায্য দেওয়ার যার কাছে যাবো তাদের ভয় দেখায় আমাদের। জমি 5 বিঘা জমি ওরা হ্যাচারি করিয়া জমি তোমার সব নষ্ট করে লাইতেছে। আর বন্ধুর ছোটে খেতে যাওয়া যায় না, একটা মানুষ পাওয়া যায় না, কিছু পাওয়া যাইতেছে না। রুহুল সাহেব সব জমি নষ্ট করে লাইতেছে, দখল করে নিয়ে যাবে চা ঘিরে সব মস্তানের ভয় দেয়, পুলিশের ভয় দেয়। আমরা গরিব মানুষ, আমরা কার কাছে দাঁড়াবো? আমাদের এই গ্রাম থেকে বিভিন্ন জিনিস উৎপাদন হয়। তো আপনারা ক্যামেরা ধরলে দেখতে পারবেন যে আমাদের এই গ্রামে প্রচুর ফসল উৎপাদন হয়। তো এইখানে আপনারা দেখতে পাচ্ছেন যে মুরগির খামার বানানো হয়েছে। তো এরা আসলে একটা মানুষকে ট্র্যাপে ফেলে প্রথমে জমি দখল করে, একটা জায়গায় সে একটা খামার স্থাপন করে। খামার স্থাপন করার পরে তার পার্শ্ববর্তী যে জমিগুলো আছে সে জমির উপরে বিভিন্নভাবে অত্যাচার করে। এই বিভিন্নভাবে অত্যাচার করে ফলে তাকে এক পর্যায়ে চাপ দেওয়া হয় তাকে জমি বিক্রয় করার জন্য, এবং সেই কৃষক বাধ্য হয় তার কাছে জমি বিক্রি করতে। এমন পরিস্থিতি বিভিন্ন কৃষকের উপরে পূর্বে তৈরি করছে, আপনারা তদন্ত করলে জানতে পারবেন। আর বিগত উনি যতদিন যাবৎ এখানে ফার্ম করছে, ওনার একটাই মাত্র শক্তি ছিল কেরামত কাজী। কেরামত কাজীকে উনি দুলাভাই হিসাবে উনি করতো, এবং সেই দুলাভাইয়ের ভয় দেখাইয়া আমাদেরকে ওনার কাছে আমরা যাইতে পারতাম না। এখন আমরা সেই কেরামত কাজী নাই। এখন সে কিসের ভয় দেখায় বা কিসের প্রভাব দেখায়, যে প্রভাবে আমাদেরকে এখনও রাতের অন্ধকারে আমার জমিতে সে জোর করে মাটি ফেলায়। এবং সে আগে আমলিক করতো, এখন আমলিক করতো তার মামা একজন কেরামত কাজী। সে এখন এই ভয়তে আমাকে ভয় দেখাইছে। মধ্যে 3 হাত পেঁচাই উঠেছে, আমার হইজ করে নাই কোনদিন জানি না। ওই 3 হাত পেঁচাই উঠেছে, পরে কইলাম যে এই যে আমার হারিয়ে দাও, আমার তো আমার বুঝে দিয়ে তোমরা ঘর প্লাস আমার সেই করো। হ্যাঁ, মানে ওই খালি হুনা তুলিছে আর কথা। আমার জমি 2-3 ফিট পেঁচাইয়া উনি ঘর উঠেছে। ওনার চালের পানি আমার খেতে পড়ে, এবং ঘরের পিছনে উনি হাউস বানাইছে। হাউসে অনেক বড় মোটা একটা পাইপ দিয়ে চালের পানি এবং ওনার হাউসের পানি সমস্ত পানি আমার খেতে গড়ায়। আমার 15 শতাংশ জমির পেঁয়াজ, আলি পেঁয়াজ লাগাইছিলাম আমি, উনি নষ্ট করে ফেলাইছে। আমার 50,000 টাকা ক্ষতি হয়েছে। আর ওই যে পানি পরে যার খেতে আল যাইতে ঘর দিছে, পানি পরে ওই ফসলটা খেতে পড়লে তো ফসল লাগবে, আমরা খালি চালাই, খালি চাষ করি আর বাইরে চলি খালি। 2017 সালে স্ট্যান্ডার্ড ব্যাংক থেকে 18 কোটি টাকা ঋণ নেন রুহুল আমিন। 8 বছরে তা দাঁড়ায় 38 কোটিতে, কিন্তু পরিশোধ হয়নি একটি কিস্তিও। ব্যাংকের যে ইস্যুটা, এটা ব্যাংক আর কোম্পানির ইস্যু, আমাদের এমডি স্যারের ইস্যু। এটা নিয়ে আমি কিছু বলতে চাই না, সরি, এই জন্য দুঃখিত। এটা কোম্পানির নামে আনা হয়েছে, এমডি স্যারের ব্যক্তি মালিকানা নামে আনা হয়েছে। যা হয়েছে সেটা এমডি স্যার আর ব্যাংক বুঝবে। হ্যাঁ, আপনাদেরকে যে তথ্যগুলো আপনারা পেয়ে আসছেন যে আমাদের কোনো ধরনের কোনো ডকুমেন্টস নাই। আচ্ছা, 2002 সাল থেকে একটা রানিং প্রতিষ্ঠান
কোনো ধরনের ডকুমেন্টস ছাড়া কি চলতে পারে? পরিচালনা করার জন্য যে সকল ধরনের ডকুমেন্টস দরকার হয়, ইনশাআল্লাহ আমাদের সব ধরনের ডকুমেন্টস আছে। এটা আপনার প্রশাসনিক জটিলতার কারণে কিছু সময় দেখা যায় যে আপনার যে সকল ডকুমেন্টসগুলো আছে দেখা যায় যে আপনার রিনিউয়ালে একটু সময় লেগে যায়। আমরা সব ধরনের প্রসেসিং করতেছি ইনশাআল্লাহ। আমাদের সকল ধরনের ডকুমেন্টস আছে, কিছু নবায়নের জন্য সময় সাপেক্ষ ব্যাপার, এটা হয়ে যাবে ইনশাআল্লাহ। কুমিল্লা দেবিদ্বারের বিতর্কিত সাবেক এমপি আবুল কালাম আজাদের ঢাকা গ্রুপের ডিম আসে এই প্রতিষ্ঠানের মাধ্যমে। ঢাকার বিভিন্ন কারখানা থেকে ডিম আসে ফরিদপুরে, এরপর তা ছড়িয়ে পড়ে সারা দেশে। ঢাকা গ্রুপের সাথে বেসিক্যালি ওনরা 2-3 হাজার বাচ্চা ফোটায় নিয়ে ওনরা চলে গেছে। ঢাকা গ্রুপ থেকে আপনার ডিম যে কিনে আনেন বা কিনে আনেন? না, আমরা ঢাকা গ্রুপের আমি বলি আপনাকে, ঢাকা গ্রুপের নিজস্ব কোনো হ্যাচারিজ নেই। ওনারা ব্রিডার ফার্ম, ওনাদের মূলত ওনারা বাইরে থেকে রেন্টে আপনার এই ডিমগুলা প্রোডাকশন করেন, বাচ্চা প্রোডাকশন করেন। আচ্ছা, যখন বাচ্চা আপনারা বাইরে থেকে প্রোডাকশন করেন, দেখা যায় যে একটা সময় মুরগির পিক আওয়ারে এসে আপনার ডিমের পরিমাণটা বেড়ে যায়। দেখা যায় আপনার কন্টিনিউয়াস যেখানে দিচ্ছে আপনার সেখানে জায়গায় হলো না, তো সেক্ষেত্রে তারা আউটসোর্সিং করে। সেই হিসাবে আমাদের কাছে কিছুদিন আসছিলেন আমরা, আর আমরা ব্যবসায়ী, আমরা কোনো রাজনৈতিক দল বা ধরেন যে রাজনীতি বুঝি না, আমরা বুঝি ব্যবসা। যেখানে 2টা পয়সা আমরা পাবো সেখানে আমরা কাজ করার চেষ্টা করব। ওনাদের কমপ্লেইনটা হলো এমডি স্যার বলছেন যে পাশে একটা প্রতিষ্ঠান থাকলেই তো অত্যাচার হবেই, এটা হলো ওনাদের বক্তব্য। কিন্তু আমার যেটা বক্তব্য সেটা হলো এমডি স্যার কোশ্চেন কালেও এই কথা বলতে পারেন না, কারণ আমাদের এমডি স্যার ওই ধরনের মানুষ না যে মানুষের কাছ থেকে 1 ইঞ্চি জমি কোনোদিন জোর করে নিবে। কেউ বলতে পারবে? এটা তো ধরেন যে আপনার একটা অড সিচুয়েশন তৈরি হয়েছে, একটা মব তৈরি হয়েছে এখানে, সেটাকে একটা কেন্দ্র করে কিভাবে আমাদেরকে অ্যাটাক করা যায়। বিনা অনুমতিতে জমি দখল, সরকারি রাজস্ব ফাঁকি আর কৃষকের জীবন হুমকির মুখে সবকিছু জেনেও প্রশাসনের নিরাপত্তা প্রশ্ন তুলছে সাধারণ মানুষের মাঝে। বিষয়টা হলো কি, এগুলা যদি যতটুক মানে বেসিক্যালি এগুলা অভিযোগই না, কারণ হলো আমার যে ফার্ম যে জায়গায়, এর চেয়ে সুন্দর ফার্ম তো বাংলাদেশে খুব কম আছে। আর বাংলাদেশে আমার উপরে যে অভিযোগ করা হয় 3 ফসলি জমি, বাংলাদেশের আপনি একটা ল্যান্ড দেখান তো যেটা 3 ফসল হয় না। আর যে জায়গাটা 3 ফসল হয় না সেটা হলো পদ্মার চর আর যমুনার চর আর মেঘনার চর। চরের মধ্যে জীবন একটা মুরগির ফার্ম করা সম্ভব? যেখানে বিদ্যুৎ নাই, যেখানে রাস্তা নাই, সেখানে কোনো ফার্ম করা যাবে না? না, এইটা কোনো অভিযোগ হলো আপনি বাংলাদেশের একটা ল্যান্ড দেখান যে ল্যান্ডটা 3 ফসল হয় না। আপনাকে বাংলাদেশের যত মুরগির ফার্ম আছে ওই প্রত্যেকটা মুরগির ফার্মে 3টা ফসল হয়, 4টা ফসল হয়। আপনি যত ফার্ম আছে বাংলাদেশে, তাহলে বলতে হবে বাংলাদেশে আমার ডিমও দরকার নাই, মুরগিও দরকার নাই, 3 ফসলি জমি আমি নষ্ট করতেছি, তাই না? তাই এই অভিযোগ যদি করেন তাহলে বাংলাদেশে একটা মুরগির ফার্ম রাখা কোনো সম্ভব না। এটা যদি অভিযোগ ধরেন, আমার বিরুদ্ধে অভিযোগ যে আমি 3 ফসলি জমি নষ্ট করতেছি, কি কথার উত্তর কি আপনি পাইছেন? আর একটা অভিযোগ দেয় আমি ওই যে কি দেবিদার কুমিল্লার কোন এমপির সাথে আমার যোগ সাজস, তার সাথে জীবন আমার কোনোদিন কথাই হয় না। আমরা তো ওই যে আপনি মনে হয় ঢাকা গ্রুপের সাথে ডিমের মানে ঢাকা গ্রুপ হলো 14 জায়গায় ডিম ফুটায়। তাকে ওই লোক পলাইনের আগে সব মেশিন মুশিন আইনে বসার পারে নাই, বসার পারে নাই। তার ডিম হয় ধরেন সপ্তাহে 10 লাখ, তার মেশিনের ক্যাপাসিটি আছে 4 লাখ, বাকি 6 লাখ তো সে করে যেতে পারে নাই। ওই 6 লাখ ডিম বাংলাদেশের বিভিন্ন জায়গায় সে ফুটায়, যাদের ইনকিউবেটর মেশিন আছে। তা আমার ইনকিউবেটর মেশিন খালি করে থাকে, তাহলে আমি 2 টাকা যদি ডিম ফুটায় লাভ করে উঠতে পারি তাহলে আমার জন্য ভালো না? আমি ফুটাই, গলন্দা হাজারি ফুটাই, ঈশ্বরদী ফুটাই, দিনাজপুর ফুটাই, বহু জায়গায় ফুটাই, ওইরকম ভাবে আমি এটা তার সাথে কোনো যোগ সাজস নাই। তার ওই যে হাজারো চেষ্টা করলেও যদি কেউ বিন্দু মাত্র ঢাকা গ্রুপের সাথে আমার 5 পয়সার দুর্নীতি কেউ বাইর করতে পারে, কোম্পানি নিয়ে দেবো তার নাম করছে। আমার কোনো কাগজ আল্লাহর রহমতে আর তেমন শর্টেজ নাই আর কি, আছে 2-1টা, আমি এখন বলবো না। এটা আমি কাজটা কমপ্লিট করি, আমার ঈদের আগে পুরোটাই কমপ্লিট হয়ে যায়। এই জন্য ধরেন আমি এই খারাপ ওই খারাপ, এইটা নাই ওইটা নাই, গন্ধ বাইরে। হ্যাঁ, মুরগির ফার্ম দেখি মুরগির গন্ধ, গুড় গন্ধ কবি নেই নাকি আতর সুমার গন্ধ কবি নাকি? না সেটাই, একটা ফার্মের পাশে দাঁড়াইলে গন্ধ পাই। আপনি গরুর ফার্ম করলে গরুর গায়ের গন্ধ কবে, আপনি যদি মুরগির ফার্ম করেন মুরগির ফার্মের গন্ধ কবে, হাঁসের ফার্ম করলে হাঁসের গন্ধটা কবে, একটু তো স্মেল আসবেই, তাই না? কামারের দোকানে গেলে একটু কয়লার গন্ধটা আসবেই। আর আপনি যদি আতর সুমার দোকানে পাশে যান আপনি ওইটা সুগন্ধিত পাবেন, কারণ আমার ওইটা তার আতর সুমার ফ্যাক্টরি না, ওটা মুরগির ফার্ম। আর আমার ফার্ম যত সুন্দর জায়গায়, ফাঁকা জায়গায়, আমার ফার্মের যদি পরিবেশ কাবার না করে, বাংলাদেশে এটা ফার্মও কাবার করবে না। আপনার স্বপ্নের যাত্রা হোক ফ্লাই ইনফিনিটির সাথে।